হ্যালো গালিবিয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলে আছেন। আজকে আমরা তৃতীয় চোখ গল্পটির সপ্তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই এর ৬টি পর্ব আমরা শেষ করে ফেলেছি। যারা এখনো বিগত এপিসোডগুলো শুনেননি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিগত এপিসোডগুলো শুনে নেবেন। চলুন তাহলে আর বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের পর্বটি। হুজুর, বাবা গেল কোথায়? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে কিভাবে গেল বাবা? হুজুর কিছু বলল না, আস্তে আস্তে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। তারপর জানালার পর্দাটা এক টানে খুলে ফেললো। ব্যাগ থেকে লাইটার বের করে পর্দাটা আগুন লাগিয়ে দিল এবং সেটা ফ্লোরে লাগলো। আমরা আশ্চর্য হয়ে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুন থেকে একটুও ধোঁয়া বের হচ্ছে না। হুজুর এক নজরে পুড়তে থাকা পর্দাটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আগুনটা নিভে গিয়ে সেখানে একটা নাম ভেসে উঠলো, আদিল। আমি দেখে অবাক হয়ে বললাম, হুজুর, এ তো আমার ভাইয়ের নাম। এটা কিভাবে হলো? আগুন থেকে ভাইয়ার নাম ভেসে উঠলো কেন? এবার হুজুর আমার সামনে এসে বলল, তোমাকে এখন একটা কথা বলবো, হয়তো কষ্ট হবে কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে। কি কথা হুজুর? হুজুর বলল, তোমার ভাইয়া আদিল আর বেঁচে নেই। হাবিবটা তাকে মেরে তার আত্মাকে একটা অভিশপ্ত আত্মা বানিয়ে নিয়েছে। এটা শুনে আমি দাঁড়ানো থেকে সোজা মাথা ঘুরে পড়ে যেতে লাগলাম। গালিব ভাইয়া আমাকে ধরলো আর বলল, নিজেকে শান্ত করো আফরিন, কিভাবে কি হলো সেটা জানতে হবে। হুজুর বলল, আদিল এর থেকে সরে আসতে চাচ্ছিল। সে বুঝে গিয়েছিল তার মায়ের রূপে যে এসে তার কাছে দেখা দেয় সে আসলে তার মা না, সেটা হাবিত্রা ছিল। তাই সে নিজেকে বুঝিয়ে শুনিয়ে এসব থেকে দূরে সরে আসতে চাইছিল, কিন্তু আফরিনের বাবার তখনও এই সত্যি উপলব্ধি হয়নি। তাই হাবিত্রা সেদিন বাবার হাতেই নিজের ছেলের মৃত্যু ঘটিয়েছে, যাতে আদিলের আত্মাকে সে নিয়ন্ত্রণ করতে পারে নিজের ইচ্ছে মতো। আর আদিলকে ব্যবহার করেই এখন সে বাবাকে নিয়ে গিয়েছে। তার ভয় ছিল আমরা তোমার বাবাকে বন্দি করে রহস্য উন্মোচন করে ফেলবো। তাই হাবিত্রা সতর্কতা অনুযায়ী তোমার বাবাকে নিয়ে গিয়েছে তার কাছে। আমি কান্না করতে করতে বললাম, আমার ভাইয়া কে সে মেরে ফেললো? কিভাবে করতে পারলো এটা? ভাইয়া নিজের ভুল পেরেছিল কিন্তু ও তাকে বাঁচতে দিল না। তাহলে আমাকে এখনো কেন জীবিত রেখেছে? আমাকে মেরেও তো আমার আত্মাকে অভিশপ্ত আত্মা বানিয়ে ফেলতে পারতো। তাহলে কেন? হুজুর বলল, সেটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। হাবিবটা তোমাকে কেন কিছু করতে পারছে না? সে শুধু তোমাকে দূর থেকেই ভয় দেখিয়ে যাচ্ছে। গালিব ভাইয়া বলল, সেটা না হয় আমার ধ্যানে বসেই জানতে পারবেন। তাহলে এখন আমাদের আর দেরি করা হবে না, ওই জিনিসগুলো নিয়ে আমরা ফিরে আসবো এখানে। হুজুর আপনিও ঠিক সময় মতো চলে আসবেন। হুজুর একটু চিন্তা করে বলল, না না গালিব, আমাদের পরিকল্পনা একটু পরিবর্তন এসেছে। ধ্যানে বসার আগে আমাদের আরো একটা কাজ আছে। সেটা হলো আদিলের মরদেহ তার কলেজের পেছনে একটা ছোট গর্তে পড়ে আছে। তাকে দাফন করে তার আত্মাকে অভিশাপ মুক্ত করতে হবে। আর ধ্যানে বসার জন্য আমাদের নতুন কবর মাটিতে লাগবেই। আদিলকে দাফন করলে ওর আত্মাও মুক্তি পাবে আর মাটিও পাওয়া যাবে। তাহলে আমি এখন তোমাদের সাথেই আসবো। আদিলকে মুক্ত করা খুব জরুরি। হঠাৎ কোথা থেকে যেন উদ্ভট একটা হাসির শব্দ ভেসে আসলো। হুজুর আমাদের সম্পূর্ণ চুপ থাকতে বলল। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হাসির শব্দের উৎস খোঁজা সম্ভব ছিল না, কারণ চারদিক থেকেই আসছিল সেটা। কখনো মনে হচ্ছে আমাদের পেছন থেকে, আবার কখনো মনে হচ্ছে অন্য রুম থেকে। হুজুর চোখ বন্ধ করে বলল, আবিত্রা, এখানে লুকোচুরি না খেলে সামনে এসে কথা বলো। আমাকে ভয় পাস নাকি তুই? এটা শুনে হাসির শব্দ আরো বেড়ে গেল, কিন্তু এবার বোঝা যাচ্ছে শব্দটা ঠিক পাশের রুম, মানে যেখানে সেই কফিনটা রাখা আছে সেখান থেকেই আসছে। হুজুর বলল, চুপচাপ আমার সাথে এসো। এই বলে হুজুরের সাথে আমরা পাশের রুমে গেলাম। ধীরে ধীরে আমরা যতই সেদিকে এগোচ্ছি ততই হাসিটা ভয়ঙ্কর হচ্ছে। এমন ভাবে হাসছে যেন কেউ তার শিকার সামনে পেয়েছে। আমরা গিয়ে দেখলাম কফিনটার ঠিক পাশেই লাল শাড়ি পরা একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে আর হেসেই চলেছে, তার মুখটা দেখা যাচ্ছিল না। হুজুর বলল, আমি জানি তুই হাবিত্রা, এভাবে হাসছিস কেন? নাকি আমার কাছে হেরে যাওয়ার ভয় তোকে পাগল বানিয়ে দিয়েছে? এটা শুনে সে আরো জোরে হাসতে লাগলো। গালিব ভাইয়া বলল, হাসিটা অনেক কিউট তাই না আফরিন? এই হাসি দিয়ে না জানি কয়জনকে পাবনা পাঠিয়েছে পাগল করে। আচ্ছা হাবিত্রা আন্টি, আপনি কি ছোটবেলা থেকে এইভাবে হাসেন নাকি পরে ট্রেনিং নিচ্ছেন?
এবার সে হাসি বন্ধ করে কর্কশ গলায় হুজুরকে উদ্দেশ্য করে বলল, জামাল, তুই আমাকে হারানোর কথা বলছিস, আমি জানি সেটা তুই পারবি, কিন্তু শয়তানকে সাথে নিয়ে আরেক শয়তানকে কিভাবে হারাবি? এই বলে আবার হাসতে শুরু করলো। আমি তাকে বললাম, হাবিবদা, তুই আমার ভাইয়াকে মেরে ফেলেছিস, তোকে আমি শেষ করে ফেলবো। এই বলে তার দিকে তেড়ে গেলাম। যখন তাকে স্পর্শ করলাম তখন দেখলাম আসলে সেখানে কেউ নেই, শুধু শাড়িটা মানুষের আকৃতি নিয়ে ওইভাবে বসেছিল, শাড়ির ভেতরে কেউ ছিল না। আমি অবাক চোখে হুজুরের দিকে তাকিয়ে বললাম, এটা কি বললো সে? শয়তানকে সাথে নিয়ে আরেক শয়তানকে হারাবো কিভাবে মানে? হুজুর বলল, আমিও তার কথার মানে বুঝিনি, হয়তো এটা আমাদের বিভ্রান্ত করার জন্য বলেছে, তাই এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। গালিব ভাইয়ার চেহারা না হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল, হুজুর চলেন, তাহলে আমাদের কাজ শুরু করা যাক। আমরা বের হলাম বাসা থেকে। উদ্দেশ্য ভাইয়ার কলেজের পেছনে গিয়ে তার মরদেহ খুঁজে দাফন করে দেব। যাওয়ার সময় হুজুর বাজার থেকে একটা কোদাল নিল কোনো এক কারণে। আমি খেয়াল করলাম হাবিবটা ওই শয়তানের কথাটা বলার পরই গালিব ভাইয়ার চেহারায় হঠাৎ ভয় ফুটে উঠেছে। তাকে এর আগেও কখনো ভয় পেতে দেখিনি, কিন্তু এখন তার মনে কিছু চলছে। আমি জিজ্ঞেস করলাম, কি হচ্ছে গালিব ভাইয়া? আপনার চেহারা হঠাৎ করে এমন শুকনো হয়ে গেলে কেন? আপনি কিছু গোপন করছেন? গালিব ভাই একটা শুকনা হাসি দিয়ে বলল, না না, তেমন কিছু না, ভাবছি আমার প্রথম মুভির নাম কি রাখবো। একটা তো রেখেছিলাম, তুমি পছন্দ করলে না, এখন আরেকটা নাম মাথায় এসেছে, ক্ষেতের আইলে আইলে প্রেম। এই বলে একটা হাসি দিল। হুজুর হেসে দিল, আমি হাসলাম না। গালিব ভাইয়া কিছু তো লুকোচ্ছে। আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাইয়া কথা ঘুরিয়ে হুজুরকে বলল, আচ্ছা হুজুর, আপনার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি কেন হলো? যদি কিছু মনে না করেন তাহলে আপনার অতীত সম্পর্কে জানতে চাই। হুজুর বলল, আমার অতীত আমার জীবনের সবচেয়ে বড় রহস্য, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভুল আমারই ছিল, তবে সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম। শুধু এটা জেনে রাখো, মানুষকে ভালোবাসা দিয়ে ধরে রাখা যায়, কিন্তু অন্য জগতের কাউকে ধরে রাখা যায় না। প্রকৃতি একদিন কেড়ে নেয় তাদের। তার মানে কি আপনার জীবন সঙ্গী কোনো মানুষ ছিল না হুজুর? হুজুর আর কিছু বলল না, শুধু অদ্ভুত একটা হাসি দিয়ে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। আমরা যখন ভাইয়ার কলেজের পেছনের দিকটায় গেলাম তখন রাত 10টা বাজে। এদিকটাতে রাতের বেলা কোনো মানুষ থাকে না। আমরা মোবাইলের ফ্ল্যাশের আলোতে যতটুকু দেখছিলাম তাতেই ভাইয়ার মরদেহ খুঁজতে লাগলাম। হঠাৎ আমার চোখ গেল ছোট একটা গর্তের দিকে, কারো পা দেখা যাচ্ছে। আমি ভাইয়া বলে দৌড়ে গেলাম সেখানে। এই দেখে গালিব ভাইয়া আর হুজুর এগিয়ে এলো। গর্তের ওপর থেকে পাতা পাতা সরিয়ে সত্যিই দেখলাম আমার ভাইয়ার নিথর দেহটা সেখানে পড়ে আছে। ভাইয়ার চোখগুলো উপড়ে ফেলা হয়েছে। এ দেখে প্রথম দিন বাবা যখন আমাকে বাটিতে চোখ খেতে দিয়েছিল সেটা মনে পড়ে গেল। তাহলে সেগুলো কি ভাইয়ার চোখ ছিল? ভাবতেই আমি ভাইয়ার নিথর দেহটা ধরে কান্নায় ভেঙে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? আমার এত সুন্দর পরিবার এভাবে ধ্বংস হয়ে গেল। কেন এমনটা হলো? বাবার ভুলের জন্য সব হয়েছে। গালিব ভাইয়া এসে আমাকে ধরে সান্ত্বনা দিল, এখন কান্নাকাটির সময় না আফরিন, যা হওয়ার হয়ে গিয়েছে, নিজেকে সামলাও। হুজুর গর্ত থেকে লাশটা উঠিয়ে উপরে রাখলো। এরপর কোদাল দিয়ে সেই ছোট গর্তটাকেই একটু প্রশস্ত করে নিল এবং বলল, এখানে জানাজা পড়িয়ে এখানেই আদিলের দেহটা কবর দিয়ে দিব, তাহলে ওর আত্মা অভিশাপ থেকে মুক্তি পাবে। আমি পেছনে দাঁড়িয়ে রইলাম কান্নারত অবস্থায়। হুজুর আর গালিব ভাইয়া লাশ সামনে রেখে জানাজার জন্য প্রস্তুত হলো। ঠিক তখনই আমার পেছনে কার উপস্থিতি টের পেলাম। কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি ভয়ে ভয়ে পিছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। ওদিকে তারা দুজন জানাজা শুরু করে দিয়েছে। নিঃশ্বাসের শব্দ আস্তে আস্তে বেড়েই চলেছে। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এক ঝটকায় পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আমি স্পষ্ট খেয়াল করেছি কেউ ছিল এখানে। হঠাৎ দেখলাম একটু দূরেই একটা গাছের পেছন থেকে ভাইয়া আমাকে হাতের ইশারায় ডাকছে। আমার এটা মনে ছিল না ভাইয়া মারা গিয়েছে, এখানে ভাইয়ার জানাজাই হচ্ছে। আমি মনোমুগ্ধের মতো ভাইয়ার ডাকে সাড়া দিয়ে সেদিকে এগিয়ে গেলাম। ভাইয়াও গাছের পেছন থেকে বের হয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। আমি ভাইয়াকে অনুসরণ করে হেঁটেই চলেছি। আমি তখন নিজের মাঝে আর নেই। পেছন থেকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও না একটু, আমাকে নিয়ে যাও। কিন্তু ভাইয়া কোনো উত্তর না দিয়ে হেঁটেই যাচ্ছে। হঠাৎ ভাইয়া থেমে গেল এবং আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখলাম ওই লাশের মতো ভাইয়ার চোখও নেই চোখের জায়গায়। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়েছে আর কপালে শুধু একটা চোখ। এটা দেখে আমার হুঁশ ফিরে এলো। এ কি, আমি এখানে কি করছি?
আমার চোখবিহীন ভাইয়া ভয়ঙ্কর ভাবে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি জোরে চিৎকার দিলাম, তখনই পেছন থেকে কেউ আমাকে ধরে ফেললো। তাকিয়ে দেখলাম গালিব ভাইয়া আমাকে ধরছে। হুজুর তার পেছনে। গালিব ভাইয়া বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না সেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, এদিকে আসলে কেন? আমি সামনে তাকিয়ে দেখলাম সেখানে ভাইয়া বলতে কেউ নেই। তারপর আমি বললাম, আমি ভাইয়াকে দেখেছি হুজুর, সেই আমাকে মন্ত্রমুগ্ধের মতো এখানে নিয়ে এসেছে। হুজুর বলল, ওটা তোমার ভাইয়া ছিল না আফরিন, তিন চোখওয়ালা জিনদের কেউ ছিল। আমরা এখন সময় মতো না আসলে তোমার উপর আক্রমণ করে বসতো। যাই হোক, তোমার ভাইয়ার দাফন সম্পূর্ণ করেছি, তার আত্মা এখন সম্পূর্ণ মুক্ত। কবর থেকে মাটিও নিয়ে এসেছি, যেটা ধ্যানে বসার জন্য লাগবে। বাকি যে জিনিসগুলো, যেমন মোমবাতি আর লাল রঙের সুতো নিয়ে আগামীকাল সন্ধ্যায় তোমরা সেখানে যাবে, মানে আফরিনদের বাসায়। আমি ঠিক সময় পৌঁছে যাব। আর এখন আফরিনের ওই বাসায় যাওয়াটা ঠিক হবে না, ভালো হলে গালিবের সাথে তাদের বাসায় যাওয়া আজকের জন্য। গালিব ভাইয়া বলল, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না হুজুর, আমার বাবা মা আফরিনকে নিজের মেয়ের মতোই বরণ করে নিবে। আমিও না করলাম না। এই মুহূর্তে গালিব ভাইয়া ছাড়া আমার আর কেউ নেই, তাই হুজুরের কথা মতো গালিব ভাইয়ার সাথে তাদের বাসায় চলে গেলাম। গালিব ভাইয়াদের বাড়িটা রাজপ্রাসাদের মতো অনেক বড় জায়গা নিয়ে করা। এত বড় বাড়িতে তারা শুধু তিনজনই থাকে। এই প্রথম এত বড় বাড়ি ভিতর থেকে দেখছি। সত্যি বলতে, যেদিক তাকাই শুধু মুগ্ধ হয়ে যায়। সবকিছুই মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি। আমাকে এভাবে ঘুরে ঘুরে তাকাতে দেখে গালিব ভাইয়া বলল, এভাবে দেখছে কেন? একদিন তো এই সবকিছু তোমারই হবে, তুমি হবে এই প্রাসাদের রানী। আমি কিছু বললাম না, শুধু মিষ্টি করে একটা হাসি দিলাম। এর মাঝে গালিব ভাইয়ার মা বাবা বেরিয়ে এলো একটা রুম থেকে। হাসতে হাসতে বলল, আরে কি ব্যাপার, আজকে আমাদের ছেলের বউ না এসেছে দেখছি। কে কোথায় আছো? দেখে যাও সবাই, আমার প্রাসাদের নতুন রানী এসেছে। আশপাশ থেকে আর অনেক লোক বেরিয়ে আসলো। আমি এদেরকে আগে কখনো দেখিনি, ভাবলাম হয়তো কাজের লোক হবে এরা। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে আর ফুসুর ফুসুর করে বলছে। গালিব ভাইয়ার বাবা বলল, এভাবেই দাঁড়িয়ে রাখবে নাকি আমার বৌমাকে? গোসল করিয়ে রানীর মতো সাজিয়ে দাও আফরিনকে। আর গালিব, তুমি আমার সাথে একটু আসো, কথা আছে। দুইটা যুবতী মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আসুন আমাদের সাথে। আমি গেলাম তাদের সাথে। তারা আমাকে নিয়ে বড় একটা রাজকীয় গোসলখানায় প্রবেশ করলো। এদিকে গালিব ভাইয়া আর তার বাবা একটা রুমে একান্তে কথা বলছে। বাবা, বিশ্বাস করো, আফরিনকে আমি কিছুই বলিনি আমাদের ব্যাপারে। আজ প্রায় 21 বছর যাবৎ আমরা যে বিপদের আশঙ্কা করেছিলাম সেটা হতে চলেছে। বাবা বলল, আমরা প্রায় 4500 বছর ধরে এই পৃথিবীতে অবস্থান করছি। এই বলে গালিব আর তার বাবা দুজনেই অদ্ভুত একটা হাসি দিল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।